নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ। শুরু করেছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। পশ্চিমবঙ্গ সরকারের নতুন যে সমস্ত চাকরির নোটিফিকেশন বের হওয়ার সম্ভাবনা ছিল সেগুলি কিন্তু সব বন্ধ হয়ে গেল। এরকমই কিন্তু খবর প্রকাশিত হয়েছে যে নতুন করে পশ্চিমবঙ্গ সরকার থেকে আর কোনো সরকারি চাকরির নোটিফিকেশন আপাতত বেরোবে না। এই খবর প্রকাশিত হওয়ার পরেই কিন্তু রাজ্যের যে সমস্ত অ্যাসপিরেন্টরা আছে তাদের মধ্যে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে। তো আজকে আমরা এই টপিকের ওপরে দেখে নেব বিষয়টা কতটা গুজব আর কতটা সত্যি তাও কিন্তু দেখে নেব। তো আজকের আমাদের ভিডিওর টপিক হচ্ছে নো নিউ গভর্নমেন্ট জব ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে কি আর নতুন করে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তি বেরোবে না, এমনই কিন্তু খবর প্রকাশিত হয়েছে। সেই নিয়ে আমাদের আজকের টপিক। তো ভিডিওটি ভালো করে দেখো, আর ভিডিও সম্পর্কে তোমার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের বিষয়ের উপরে আলোচনা করব, কতটা সত্য কতটা গুজব, কোন সোর্স থেকে কথা বলা হয়েছে তাও কিন্তু দেখে নেব। যে নো নিউ গভর্নমেন্ট জব নোটিফিকেশান ইন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে আর নতুন করে কোনো সরকারি চাকরির নোটিফিকেশান আপাতত বেরোবে না, এমনই খবর কিন্তু চারিদিকে ঘুরছে। নো অ্যাপ্রুভ বাই ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে অর্থ দপ্তর আছে সেই অর্থ দপ্তর আর নতুন করে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তারা অনুমোদন দেবে না। এখন এই খবর কে বলল? এই খবর বা এই যে টপিকের খবর প্রকাশিত হয়েছে সংবাদপত্রে, দৈনিক সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে। আর এই খবর প্রকাশিত হওয়ার পরেই কিন্তু তা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেই পেপার কাটিং কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু জোর বিতর্ক শুরু হয়েছে। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে, অর্থাৎ আমার ছাত্রছাত্রীরা, তাদের কাছে কিন্তু এটি একটি খুব গোলমেলে খবর বা একটা খুব নেগেটিভ খবর, বা এই খবর নিয়ে তারা কনফিউশনে পড়ে গেছে। তার সাথে বিরোধীরাও কিন্তু সরকারকে এই নিয়ে তারা ক্রিটিসাইজ করছে। এখন এই যে খবর প্রকাশিত হয়েছে কোনো একটি সংবাদ মাধ্যমে বা প্রিন্ট মিডিয়াতে, সেটার কেন প্রকাশিত হলো সেই সোর্সটা আমরা দেখে নেব। সরকারের কোনো নির্দিষ্ট দপ্তর থেকে যখন লোক নিয়োগের বা কর্মচারী নিয়োগের বা চাকরির প্রয়োজন পড়ে বা নতুন লোক নিয়োগের প্রয়োজন পড়ে, সেই প্রয়োজনে তারা কিন্তু তাদের এই প্রয়োজন তারা জানায় কোথায়? একটা কমিটির কাছে, যে কমিটিকে আমরা বলি এমপাওয়ার্ড কমিটি। এই এমপাওয়ার্ড কমিটি কিন্তু অর্থ দপ্তরের আগে এই রিপোর্টটাকে নিয়ে যায় এবং এই এমপাওয়ার্ড কমিটি কিন্তু ঠিক করে অর্থ দপ্তর ওই ডিপার্টমেন্টকে অনুমোদন দেবে কি দেবে না, অর্থাৎ ওই ডিপার্টমেন্টের যে লোক প্রয়োজন বা ওই ডিপার্টমেন্ট যে নতুন করে চাকরি নোটিফিকেশান বের করবে তার অনুমোদন অর্থ দপ্তর দেবে কি দেবে না। আমরা জানি যে একজনকে চাকরি দিতে গেলে একটা পরীক্ষা অর্গানাইজ করার পারপাসে খরচ আছে, এমনকি তাকে সারা জীবন কিন্তু তাকে পেনশন দিয়ে যেতে হবে। তো মেনলি অ্যাপ্রুভটা করবে কে? অর্থ দপ্তর। এখন এই অর্থ দপ্তর অ্যাপ্রুভ করার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এই এমপাওয়ার্ড কমিটি। এই এমপাওয়ার্ড কমিটি নামটাই কিন্তু এমপাওয়ার্ড, বুঝতে পারছি। এই কমিটিতে যারা থাকেন তারা কিন্তু পুরো সরকারের শীর্ষ লোকজন কিন্তু এখানে থাকে বা আমলারা এখানে থাকেন। এই কমিটিতে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিব, তার সাথে থাকেন অর্থ দপ্তরের যে ফাইন্যান্স সেক্রেটারি অর্থ সচিব, আর যে ডিপার্টমেন্টের নিয়োগ প্রয়োজন সেই ডিপার্টমেন্টের সেক্রেটারিও কিন্তু এই কমিটিতে থাকেন। এছাড়াও আরও একাধিক ব্যক্তি কিন্তু এই কমিটিতে থাকেন। এই যে উচ্চপদস্থ আমলাদের দ্বারা গঠিত কমিটি কিন্তু ঠিক করে যে অর্থ দপ্তর অনুমোদন দেবে কি দেবে না কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্টকে নোটিফিকেশান জারি করার জন্য। এখন এই কমিটির সামনে তিনটে আলাদা আলাদা ডিপার্টমেন্ট কিন্তু নতুন নোটিফিকেশান জারি করার জন্য অ্যাপ্রুভের জন্য পাঠিয়েছিল। সেই তিনটে ডিপার্টমেন্ট কি? একটা ডিপার্টমেন্ট হলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, অর্থাৎ যে উত্তরবঙ্গ পরিবহন নিগম। দ্বিতীয়, শিলিগুড়ি পুলিশ কমিশনারের সিভিক ভলেন্টিয়ার নিয়োগ। আর 3 নম্বর হচ্ছে কলকাতা মিউনিসিপ্যালিটির মর্গের ডোম পদে নিয়োগ। এই তিনটে ডিপার্টমেন্টের নিয়োগ প্রয়োজন, তাই তারা অর্থ দপ্তরের কাছে এই অ্যাপ্রুভের জন্য পাঠিয়েছিল। কিন্তু অর্থ দপ্তর তিনটে নিয়োগের অনুমোদনকেই বাতিল করে দেয় এবং তার সঙ্গে আরও জানিয়ে দেয় যে এই মুহূর্তে আপাতত আর কোনো নতুন করে
কর্মী নিয়োগের নোটিফিকেশনকে তারা অ্যাপ্রুভ দেবে না, এবং যে 3টে অনুমোদন বাতিল করে দেয় তার সঙ্গে বলে দেয় যে কোনো দপ্তর যারা বলছে যে আমাদের কর্মী নিয়োগ করতে হবে তারা কিন্তু নতুন করে কর্মী নিয়োগের জন্য কোনো রিকোয়েস্ট করবে না এই কমিটির কাছে, কারণ এই কমিটি কোনো অনুমোদন আর দেবে না। শুধুমাত্র 2টি সেক্টরে অনুমোদন দেওয়া হবে যেগুলো এমার্জেন্সির সাথে যুক্ত, অর্থাৎ একটা হচ্ছে হেলথ সেক্টর আর একটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট সেক্টর। এখন এই হেলথ আর পুলিশেও কিন্তু পুরোপুরি অনুমোদন দেওয়া হবে না, যতটা চাহিদা তার থেকে 50% ভ্যাকেন্সিতে এর অনুমোদন দেওয়া হবে, অর্থাৎ এমার্জেন্সি সেক্টরে নিয়োগ হবে ঠিকই, তাও কিন্তু ভ্যাকেন্সি 50% কমে যাবে। কেন এরকম বাতিল করা হয়েছে বা কেন আগামী দিনে অনুমোদন দেওয়া হবে না, সেই কারণে অর্থ দপ্তর বলছে যে তাদের ভাড়ার নাকি শূন্য, অর্থাৎ অর্থনৈতিক সংকট চলছে এই সরকারের। আর কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে কেন্দ্র সরকারের এনএসও অর্থাৎ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তারা কিন্তু রিপোর্ট বের করেছিল যে পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু ইকোনমিক ক্রাইসিস চলছে বা অর্থনৈতিক সংকট চলছে। এখন অর্থমন্ত্রক বা সরকার নতুন করে কোনো নিয়োগের আর নোটিফিকেশনের আর অনুমোদন দেবে না। এর ফলে আগামী দিনে বা এই বছরটায় বা সামনের 1 বছর বা 2 বছরের যে সরকারি চাকরির নিয়োগের উপরে কী প্রভাব পড়বে সেটা আমরা একটু দেখে নিই। এফেক্ট অন রিক্রুটমেন্ট প্রসেসে কী প্রভাব পড়বে। মেনলি হেলথ সেক্টরে আমরা জানি হেলথ সেক্টর হচ্ছে এমার্জেন্সির সাথে যুক্ত, অর্থাৎ এমার্জেন্সি ডিপার্টমেন্ট। এখানে কর্মী অবশ্যই চায়, কারণ এখানে মানুষের চিকিৎসা করা হয়, চিকিৎসা ক্ষেত্র। সেখানে কিন্তু প্রতি বছরই রেগুলারলি নার্স নিয়োগ হয়, সে বিএসসি নার্সিং স্টাফ কিংবা জিএনএম নার্সিং স্টাফ কিংবা এএনএম নার্সিং স্টাফ কিংবা ফার্মাসিস্ট নিয়োগ হয় বা টেকনিশিয়ান নিয়োগ হয়। ডক্টর নিয়োগের কথা তো ছেড়ে দিলাম। এই যে রেগুলার নিয়োগগুলো হতো, এই রেগুলার নিয়োগগুলো কিন্তু দেরিতে হবে, প্রসেস কিন্তু ডিলে হয়ে যাবে। বলেছি যে অর্ধেক নিয়োগ করা হবে, এরকম খবরও কিন্তু দিয়েছে। আর তার সাথেই প্রসেস তো ডিলে হবে, নোটিফিকেশন বেরোতে দেরি হবে, তার সাথে কিন্তু ভ্যাকেন্সি কমে যাবে। দ্বিতীয় আরেকটি এমার্জেন্সি পরিষেবার সাথে যুক্ত, যেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আমরা যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত, আমরা জানি আমাদের সব থেকে বড় ভরসা এখন এই ডব্লিউবিপি। এই পুলিশে কিন্তু মাঝে মাঝে বা রেগুলারলি কিন্তু নিয়োগ হচ্ছে, আর অনেকে কিন্তু ভরসা করছে কনস্টেবল, লেডি কনস্টেবল বা পুলিশের এসআই। সেই পুলিশ সেক্টরে কিন্তু যে নতুন নোটিফিকেশান বেরোনোর আশা করা হচ্ছিল, সেই নোটিফিকেশান কিন্তু বেরোতে দেরি হবে। নোটিফিকেশান বেরোলেও কিন্তু ভ্যাকেন্সি কমে যাবে, বলেই দেওয়া হয়েছে 50% ভ্যাকেন্সি। আর যেগুলোর পরীক্ষা হতে চলেছে কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল বা এসআই, সেই সমস্ত পরীক্ষাও কিন্তু বা প্রসেসটা কিন্তু ডিলে হতে পারে। নেক্সট কি, পঞ্চায়েত রিক্রুটমেন্ট। আমরা সবাই তাকিয়ে আছি পঞ্চায়েত রিক্রুটমেন্টের দিকে। এখন পঞ্চায়েত রিক্রুটমেন্ট কিন্তু রেজিস্ট্রেশন হয়েছে, ফর্ম ফিল আপ হয়নি। এই যদি ভাড়ারের অবস্থা হয় তাহলে কিন্তু পঞ্চায়েত রিক্রুটমেন্টের প্রসেস কিন্তু ডিলে হয়ে যেতে পারে আর ভ্যাকেন্সিও কমে যেতে পারে। নেক্সট হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। আমরা জানি যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের একটা বিরাট বড় সম্ভাবনা আছে, এবং তার জন্য রাজ্য সরকার নতুন করে এসএসসিকে নিয়োগ করেছে, স্টাফ সিলেকশন কমিশন। এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগেও কিন্তু নোটিফিকেশান আসতে দেরি হতে পারে বা নোটিফিকেশান আটকে যেতে পারে, আর যদিও বেরোয় সেখানেও কিন্তু ভ্যাকেন্সি খুব কমে যাবে। নেক্সট কি, ডব্লিউবিপিএসসি। এখন পিএসসির আগামী দিনে নোটিফিকেশান বেরোনোর সম্ভাবনা আছে আইডিও আর হচ্ছে আইসিডিএস সুপারভাইজার। এখন এই আইডিও আইসিডিএস সুপারভাইজার নিয়োগের কিন্তু নোটিফিকেশান বেরোতে দেরি হতে পারে, আবার ভ্যাকেন্সি কমে যেতে পারে। আর ডব্লিউবিপিএসসির সবথেকে গুরুত্বপূর্ণ সামনেই যে পরীক্ষাগুলো হবে ক্লার্কশিপ মিসলেনিয়াস, যার জন্য আমরা তাকিয়ে আছি, সেখানেও কিন্তু পরীক্ষাগুলো হয়তো হবে কিন্তু প্রসেসটা ডিলে হতে পারে। এমনিতেই এদের নিয়োগ করতে 5 বছর লেগে যায়। 19 সালে মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর আইসিডিএস সুপারভাইজারের নোটিফিকেশান বেরিয়েছিল। আইসিডিএস সুপারভাইজারের তো শেষ নিয়োগ 2024 সালে হয়েছে, প্রায় 5 বছর ধরে এর জয়েনিং চলছে, অর্থাৎ প্রসেস কিন্তু স্লো হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট ডব্লিউবিপিএসসির যে ডব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান কিন্তু সামনেই বেরোবে, ফর্ম ফিল আপ শুরু হবে। এখানেও কিন্তু সিট সংখ্যা কমে যাওয়ার ব্যাপক সম্ভাবনা আছে। অন্যদিকে প্রাইমারি টেট, যারা প্রাইমারি টেট উত্তীর্ণ হয়ে ইন্টারভিউর জন্য অপেক্ষা করছো, তাদের কিন্তু এই নোটিফিকেশান বেরোতে ডিলে হতে পারে এবং ইন্টারভিউ প্রসেসটা হতেও দেরি হবে, তার সাথে সিট কিন্তু খুব কমে যেতে পারে। নেক্সট
এসএসসি, আমরা যে সমস্ত বন্ধুরা দীর্ঘদিন এসএসসির জন্য অপেক্ষা করছো, যারা গ্র্যাজুয়েশন করেছো, মাস্টার ডিগ্রি করেছো, তারপরে তোমরা বিএড করেছো, এসএসসির দিকে তাকিয়ে বসে আছো, এসএসসির আশা কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না, সব থেকে দুঃখের খবর। অন্যদিকে কলেজ সার্ভিস কমিশনের যে প্রফেসর নিয়োগ, সেটাও কিন্তু ডিলে হতে পারে, সিট সংখ্যা কমে যেতে পারে। এমনিতেই কলেজ সার্ভিস কমিশনের যে প্রফেসর নিয়োগের, সিএসসির প্রফেসর নিয়োগের অবস্থা কিন্তু খুবই করুণ, কারণ যে স্যাক্ট নিয়োগ করা হয়েছে কন্ট্রাকচুয়াল, সেখানে কিন্তু এদের একবারে মায়ের ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে নিয়োগের সুযোগকে। অর্থাৎ আগামী দিনে বা আগামী বছরে বা 2026-এর ভোটের আগে যেটা বিরাট বড় নিয়োগের আমরা সম্ভাবনা দেখছিলাম, সেখানে কিন্তু ছেদ পড়তে চলেছে। পুরো নিয়োগ প্রসেসের উপরে কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়তে চলেছে। এখন এই যে এফেক্টটা পড়তে চলেছে, তার ফলে কী প্রবলেম সম্ভব হবে? এই প্রবলেমটা প্রথম মেনলি প্রবলেম হবে কাদের? যে সমস্ত শিক্ষিত বেকার যুবক যারা সরকারি চাকরির জন্য তাকিয়ে আছে, পরিশ্রম করছে, তাদের জন্য কিন্তু এটা বিরাট বড় দুঃসংবাদ। আর একটা কি? ডিমোটিভেশন ফর অ্যাসপিরেন্ট, যারা সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, সমস্ত মায়াকে ত্যাগ করে তারা বাইরে থেকে বা কাজ করে তখন প্রিপারেশান নিচ্ছে, বা তাকিয়ে আছে একটা চাকরি পাওয়ার জন্য। একটা চাকরি পেলে তার বাড়ির মা বাবার দুঃখ তারা ঘুচাবে, তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় একটা বাজে প্রভাব পড়তে চলেছে এই খবর। তার সাথে গ্রেট প্রবলেম, সব থেকে ভয়ঙ্কর প্রবলেম হচ্ছে যে সমস্ত অ্যাসপিরেন্টদের বয়স 30 বছর পেরিয়ে গেছে বা 30 বছরের কোঠাতে দাঁড়িয়ে আছে, তাদের কিন্তু হাতে আর বেশি সময় নেই, তাদের একটা চাকরি চাই, তাদের পিঠ থেকে গেছে দেয়ালে, বাড়ির সংসারের চাপ, টাকা পয়সার চাপ, বাবা মায়ের বয়স বাড়ছে, বোনের বিয়ের ব্যাপার আছে, অন্যদিকে বান্ধবী বা গার্লফ্রেন্ড বা মনের মানুষ চাপ দিচ্ছে বিয়ে করার, তাদের কিন্তু অবস্থা খুবই করুণ। তাদের কাছে একটা চাকরি অবশ্যই চাই, তাদের কাছে এই খবর কিন্তু সব থেকে কষ্টের বা বেদনাদায়ক। তাই তাদেরকে আমি বলবো, তোমরা প্রিপারেশনটা চালিয়ে যাও, প্ল্যান বি বা অন্য কোনো পেশা দেখে রাখো বা চেষ্টা করো সেই পেশাটাকেও প্যারালালি চালানো যায় কি না। নেক্সট কি? প্রবলেম ফর কমন পিপিল। শুধু কি শিক্ষিত যুবকদেরই বা যুবতীদের সমস্যা হবে? আর সমস্যা হবে না? হবে, সাধারণ মানুষের সমস্যা হবে। সাধারণ মানুষ যখন অফিসে যাবে, বিডিও অফিসে যাবে, যখন পঞ্চায়েত অফিসে যাবে, তখন দেখবে কর্মী নয়, তাদের বারবার কিন্তু ঘুরতে হবে, তারা সরকারি পরিষেবা পাবে না সহজে। অন্যদিকে হেলথ সেক্টরেও যদি নিয়োগ কমে যায়, তাহলে কিন্তু চিকিৎসা করবে কে? এমনিতে সরকারি হসপিটালে রুগীর পরিষেবা নিয়ে কিন্তু বিরাট অভিযোগ আছে। নেক্সট, ব্যাড এফেক্ট অন নেক্সট জেনারেশন। আগামী দিনে যারা স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, যারা ভাবছে পড়া শেষ করে সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব, একটা সরকারি চাকরি চাই, তাদের জন্য কিন্তু একটা বিরাট বাজে এফেক্ট পড়তে চলেছে। তারা ভেবেই নিচ্ছে আর চাকরি নাই, পড়াশোনায় করেই কী হবে, আমাদের আর ওই লাইনে যে লাভ নেই। এখন সরকার বলছে যে অর্থনৈতিক সংকট, তাই নিয়োগ বন্ধ, কিন্তু সেটা তো অনেক দিন ধরেই অর্থনৈতিক সংকট, তা বাদেও তো সরকারি প্রকল্পগুলো চলছে, অন্য প্রজেক্ট হচ্ছে, শুধুমাত্র কেন সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রেই এই কোপ দেওয়া হচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হবে। তার সবথেকে বড় কারণ হচ্ছে ইলেকশনের রেজাল্ট। সাম্প্রতিককালে যে ইলেকশন হয়েছে, অর্থাৎ লোকসভা ইলেকশন 2024, সেখানে আমরা দেখেছি রাজ্যের শাসক দল খুব ভালো ফল করেছে, তাই তাদের কাছে কিন্তু ভোটে হারার কোনো ভয় নাই। যেমনটা উল্টোটা হয়েছে কেন্দ্রের শাসক দলের ক্ষেত্রে। কেন্দ্রের শাসক দল সরকার করেছে ঠিকই, কিন্তু তাদের সিট সংখ্যা অনেক কমে গেছে, বাজে ফল করেছে, তাই কেন্দ্র সরকারের কিন্তু এবার টনক নড়েছে যে চাকরি দিতেই হবে। অর্থাৎ আগামী দিনে কেন্দ্র সরকারের এসএসসি, রেলওয়ে, এতে কিন্তু বিরাট বড় চাকরির সম্ভাবনা আছে বা নিয়োগের সম্ভাবনা আছে। কিন্তু রাজ্য সরকার দেখছে আমরা চাকরি দিই না, তো আমাদের তো চাকরি না দিয়েই আমরা ভোট পেয়ে যাচ্ছি, আমরা বিভিন্ন যে স্কিমগুলো খুলে রেখেছি, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী বা আদার্স, সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, সেখান থেকে মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে, তাই চাকরি দেওয়ার দরকার নাই। একজনকে চাকরি দিতে গেলে তাকে প্রচুর বোঝা কিন্তু তার উপরে বইতে হবে, অর্থনৈতিক বোঝা বইতে হবে সরকারকে, তাই চাকরি দেওয়ার দরকার নাই। আর সেই চাকরি দিলেও যে আমাদেরকে ভোট দেবে তার তো কোনো সিওরিটি নেই। তার থেকে যদি আমরা আরও প্রকল্প বাড়াই, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, কৃষক বন্ধুর মতো প্রকল্প, যেখানে ডাইরেক্ট মানুষের হাতে আমরা টাকা দিচ্ছি, সেই একই টাকা, যে টাকায় আমাকে চাকরি হলে যে টাকা দিতে হতো, সে টাকায় আমরা প্রত্যেকটা লোককে ভাগ করে দিচ্ছি, তার ফলে কিন্তু তারা কিন্তু আমাদেরকে ভোট দেবেই। আর যে চাকরি দেবো সে কি আদৌ ভোট দেবে কিনা তাই সন্দেহ আছে, কারণ আর সেই কারণে তারা কিন্তু শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করতে চায়। আমরা দেখেছি সরকারি স্কুলগুলোর অবস্থা কত খারাপ,
সেখানে পড়াশোনা হয় না বললেই চলে। একটা সিলেবাসটা জঘন্য, শিক্ষক নিয়োগ নেই, অর্ধেক শিক্ষক নিয়োগ হয়েছে ঘুষ দিয়ে, তারা পড়াতে চায় না। এরা চায় শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হোক। কারণ সত্যজিৎ রায় বলে গেছেন, এরা যত বেশি পড়ে তত বেশি বুঝে তত কম মানে। শিক্ষা যদি পায় তাহলে তো এ সমস্ত সরকারকে বা এদের পার্টিকে এরা মানবে না। এরা সবসময় চাকরি চাইবে, এদের দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলবে, তাহলে কিন্তু সরকারের সমস্যা। তাই সরকার চাই যে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে যাক, তাহলে কেউ চাকরি চাইবে না, চাকরি চাইলে আমাদের চাপ পড়বে না। তাই অর্থনৈতিক সংকট আগে বন্ধ করো চাকরি, অন্য প্রকল্প চলুক, চাকরি দেওয়া বন্ধ করো। এই হচ্ছে সরকারের সিস্টেম। তাই সরকার চাইছে না কোনো চাকরি দিতে। এখন এই সমস্যার সমাধান কি? এই সমস্যার সমাধান আমার কাছে নাই। এই সমস্যার সমাধান একটাই হতে পারে, প্রতিবাদ করা, সবাই মিলে একত্রিতভাবে প্রতিবাদ করা, বড়সড় আন্দোলন করা। কিন্তু সেরকম কিন্তু সম্ভাবনা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি না। এখন তাহলে তোমাকে কি করতে হবে? যারা প্রিপারেশন নিচ্ছ 3-4 বছর ধরে, তারা টার্গেট করো যে পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এই দুটো পরীক্ষাকে টার্গেট করো। এইখানের মধ্যে একটা কিন্তু তোমাকে চাকরি পেতেই হবে, এটা কিন্তু তোমার লাস্ট সুযোগ। অন্যদিকে যারা নতুন শুরু করছো, যাদের সবে 18 বছর 20 বছর বয়স হয়েছে, তারা রাজ্য সরকারের চাকরির থেকে চেষ্টা করো কেন্দ্র সরকারের এসএসসির, এমটিএস, সিএইচএসএল, সিজিএল কিংবা রেলের নিয়োগের দিকে তোমরা চেষ্টা করো। আর যাদের বয়স একবারে 30-এর কোঠায় বা 30+, তাদের কিন্তু পিঠ থেকে গেছে দেয়ালে। তোমরা চেষ্টা করো তোমরা চাকরির জন্য পড়াশোনা চালিয়ে যাওয়ার চেষ্টা করো। তার সাথে অবশ্যই প্ল্যান বি, একটা অন্য পেশা অবশ্যই দেখে রাখো, নাহলে কিন্তু সমস্যায়। তো যারা পুলিশের দিকে তাকাচ্ছিলে তাদের জন্য কিন্তু সমস্যা, নিয়োগের সিট কিন্তু কমতে চলেছে। তবে পুলিশের নিয়োগ কিন্তু হবেই, একবারে বন্ধ হয়ে যাবে না। হেলথ সেক্টরের নিয়োগ কিন্তু হবেই, একবারে বন্ধ হয়ে যাবে না। তো তোমরা কিন্তু ওটাতেই ধরে থাকো, তার সাথে প্রিপারেশন চালিয়ে যাও, ডিমোটিভেটেড হবে না। তোমার যতটা করার তুমি করো, বাকিটা তো পরিস্থিতি আর ভাগ্যের কাছে তোমাকে ছেড়ে দিতে হবে, তোমার কিছু করার নেই। তোমাদের সকলের ভালো হোক, সকলের বেকারত্বের তকমা দ্রুত ঘুচে যাক, এই কামনা করি। এখানে ভিডিওটি শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।